আপনারা শুনছেন কালো রাত 24। বিয়ের আগের রাতে বিয়ের কনেকে ধরে নিয়ে যায় একটা জিন। জিনটা কোনো বিয়ের আগের রাতে মেয়েটিকে ধরে নিয়ে যায়, সে কাহিনী জানতে পারবেন আজকের গল্পে। গল্পটা অনেক রহস্যময় হতে চলেছে, শেষ পর্যন্ত শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো শুরু করছি গল্প। এই নূপুর, শোন না, জানিস দুদিন ধরে স্বপ্নে আমি একটা জিনকে দেখি। ও আমার স্বপ্নের জিন। কথাটা বলে মুচকে মুচকে হাসতে লাগলেন মাইমুনা। এদিকে তখন বান্ধবী নূপুর বলে উঠলেন, পাগলের শোক মনে হয়। তুই বললি আর আমি বিশ্বাস করলাম। তুই স্বপ্নে জিনটাকে দেখিস, তাই না? সকাল সকাল মাথা খারাপ করিস না তো, চল তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। কথাটা বলে হাঁটতে লাগলেন নূপুর। এদিকে পেছনের থেকে দৌড়াতে দৌড়াতে মাইমুনা বললেন, আরে শোন না, আমি সত্যি বলছি, জানিস জিনটা কত সুন্দর। আমার সামনে এসে মুচকে মুচকে হাসছিল। হ্যাঁ, জিনের তো কাজ নেই, তো স্বপ্নে এসে মুচকে মুচকে হাসবে। আচ্ছা, তোকে একটা কথা বলি, আজ থেকে 3 দিন পর কি বলতো? তখন মাইমুনা মাথা নিচু করে বললেন, 3 দিন পর আমার বিয়ে। মাইমুনার কথায় নূপুর বললেন, তাহলে হবু বরকে নিয়ে স্বপ্ন দেখ না। কোথায় হবু বরের কথা বলবি তা না, জিনের কথা বলেই যাচ্ছিস। নূপুরের কথায় মাইমুনা বললেন, আমি কি করব? আমি সত্যি 2 দিন ধরে একটা জিনকে দেখি। মানুষ অতটা সুন্দর হতে পারে না। ইস, অবশেষে জীবনে জিন আসলো। কিছুদিন আগে আসলে কি এমন হতো? মাইমুনার কথায় নূপুর মাথায় হাত রেখে বলল, কিছুদিন আগে আসলে কি হতো? জিন কি তোকে বিয়ে করতো? হ্যাঁ, অবশ্যই করতো। ও না করলে আমি করতাম। আচ্ছা নূপুর, স্বপ্নে আসে জিনটার কথা বলা যায় কিভাবে, বলতে পারিস? তখন নূপুর বললেন, না বইন, আমি এসব জানি না। ওই যে অটো আসছে, চল। কথাটা বলে নূপুর অটো রাখলেন। নূপুরের ডাকে অটো আসলে নূপুর ও মাইমুনা চলে গেলেন ভার্সিটিতে। ভার্সিটি গিয়ে ক্লাস করে বিকেলের দিকে বাড়িতে ফেরার পথে মাইমুনা বললেন, এই নূপুর, 3 দিন পর আমার বিয়ে, আমি কিছুদিন ভার্সিটি যেতে পারবো না। তুই কিন্তু তোর মা বাবা সহ আমার বিয়ের একদিন আগে চলে আসিস। মাইমুনার কথায় নূপুর বললেন, ঠিক আছে মা, একটু অসুস্থ, ওরা যেতে না পারলেও আমি সময় মতো চলে যাব। কথাটা বলে বাড়িতে গেলেন নূপুর। এদিকে তখন মাইমুনাও চলে গেলেন বাড়িতে। মাইমুনা বাড়িতে যাবার পর ওর মা বললেন, কি আসছিস? গোসল করে খাবার খেয়ে নে। তোর বাবা ও মা তোর কথা বলছিল, তোকে নিয়ে মার্কেটে যাবে, তোর যা যা লাগে আজকে নিয়ে আসবে। কাল থেকে বাড়িতে মেহমান আসবে, বাইরে বের হওয়ার সুযোগ থাকবে না। মায়ের কথায় মাইমুনা ঘরে গিয়ে গোসল করে খাবার খেয়ে নিলেন। খাবার শেষে সন্ধ্যার দিকে বাবা মামার সাথে মার্কেটে গিয়ে শাড়ি সহ বিয়ের যা যা লাগে সবকিছু নিয়ে আসলেন। সবকিছু নিয়ে বাড়িতে আসার পর সেদিন রাতের ঘটনা। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন মাইমুনা। ও ঘুমানোর পর সেদিন রাতেও ওই জিনটাকে দেখলেন। মাইমুনা জিনটাকে দেখে ওর সাথে কথা বলতে চাইলেন, কিন্তু কথা বলতে পারলেন না। ওর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যেতে মাইমুনা বুঝতে পারলেন সকাল হয়ে গেছে। সকাল হয়ে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলেন। 2 দিন পর বিয়ে, সেই সুবাদে কাছের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। বাড়িতে আত্মীয় স্বজনরা আসছে, সবার মতো আসছে প্রিয় বান্ধবী নূপুর। নূপুর আসায় সেই দিনটাও ভালোই কেটে যায় মাইমুনার। মাইমুনা যেদিন বিয়ে হবে তার আগে রাতে ঘটে এক অবাক করা ঘটনা। রাতের বেলা সবাই মিলে গল্প করা, হাতে মেহেদি লাগানো, বান্ধবীদের সাথে গল্প করা, সব করে ঘুমিয়ে গেলেন মাইমুনা। মাইমুনা ঘুমিয়ে যাবার পর হঠাৎ ওর ঘুম ভেঙে গেল মিষ্টি একটা কণ্ঠে। মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যাওয়ায় মাইমুনা দেখলেন সে ঘরে নেই, শুয়ে আছে বিশাল একটা গাছের নিচে। জায়গাটা সুন্দর, আর পাশে দাঁড়িয়ে সুন্দর একটা ছেলে। নিজেকে অজানা কোথাও দেখে ও সামনে ছেলেটাকে দেখে মাইমুনা বললেন, এটা কোন জায়গা, আমি কোথায়, আপনি কে? মাইমুনার কথা ছেলেটা মাইমুনার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় মাইমুনা বলে উঠলেন, 1 মিনিট, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, আমি আপনাকে কোথাও দেখেছি মনে হয়। মাইমুনার কথা অবাক হয়ে ছেলেটা বললেন, হ্যাঁ, আমাকে তুমি দেখেছ, স্বপ্নের ভিতরে আমি তোমাকে দেখা দিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলে আমি সাধারণ কোনো মানুষ না, আমি একটা জিন। কি জিন? কথা বলে খুশিতে জিনটার হাত ধরে লাফাতে লাগলেন মাইমুনা। এই দৃশ্য দেখে জিনটা বললেন, আরে করো কি, এভাবে লাফাচ্ছে কেন? আমি জিন, মানুষেরা জিন ভূত থেকে ভয় পালায়, চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায়, আর তুমি কিনা খুশিতে লাফাচ্ছ। জিনটার কথায় মাইমুনা বললেন, আরে কে ভয় পায় জানি না, তবে আমি ভয় পাই না। আমার তো স্বপ্ন জিনের সাথে প্রেম করে বিয়ে করা।
এতদিন পর বুঝে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি এতদিন কই ছিলে, আগে কেন আসোনি? মাইমুনার এরকম পাগলামি দেখে জিনটা বললেন, হায় রে, এ কার পাল্লায় পড়লাম আমি। জিন বুঝলা, তোমাকে এখানে কেন ধরে নিয়ে আসছি জানো? তখন মাইমুনা জিনটার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললেন, না তো, কেন ধরে নিয়ে আসছো? আমাকে পছন্দ করে বুঝি? তখন জিনটা বললেন, জি না, পছন্দ করি না। তোমাকে ধরে নিয়ে আসছি জানো, তোমার বিয়ে ভেঙে যায়, কাল তোমার বিয়ে হবে না। বিয়ে হবে না শুনে মাইমুনা হাসতে হাসতে বলল, বাহ, তাহলে তো ভালোই হবে। আমি তো বিয়ে করতে চাই না, মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে আমাকে। মা বাবা বলে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে। তুমি আমার বিয়ে ভেঙে দিয়ে উপকারী করলা। এই বলে খিলখিল করে হাসতে হাসতে মাইমুনা বলল, আগে শুনতাম বিয়ের বউকে নিয়ে পালিয়ে যায় তার প্রেমিক, আর আমাকে নিয়ে আসছে পালিয়ে পালিয়ে যেতে চাচ্ছে একজন জিন। মাইমুনার কথায় জিনটা বললেন, তোমার মাথায় দিকে আসলে সমস্যা আছে। তোমার বিয়ে ভেঙে যাচ্ছে, কোথায় চিন্তা করবা, কান্না করবা, তা না করে হাসাহাসি করছো। আরে কান্না করে আর কি হবে? বিয়ে ভেঙে গেলে আবার হবে, এসব বাদ দাও। আচ্ছা, তোমার নাম কি? মাইমুনার কথায় জিনটা বললেন, আমার নাম হুসাইন। হুসাইন, ওয়াও, আমার নাম পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি আমাকে ধরে কেন নিয়ে আসছো? আমার বিয়ে ভেঙে গেলে তোমার কী লাভ? মাইমুনার কথা জবাবে হোসেন জিন বলল, তোমার উপর আমাকে চালান করে দেওয়া হয়েছে। তোমাকে সহজভাবে বললে, তোমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য একজন কবিরাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। জিনের কথায় মাথায় হাত রেখে মাইমুনা বললেন, আমার বিয়ে ভেঙে দিতে কবিরাজ কেন এসব করবে? এতে কবিরাজের লাভ কি? তখন হোসেন জিন বললেন, কবিরাজের সাথে তোমার বা তোমার পরিবারের কোনো শত্রুতা নেই। কবিরাজ তো এত সব করেছে টাকার জন্য। কবিরাজকে টাকা দিয়ে সব করিয়েছে কেউ একজন। কোনার নাম তো বলবা, কে করেছে এমনটা? মাইমুনার কথায় জিন বললেন, নাম বলা যাবে না, এটা নিয়মের বাইরে। সরাসরি নাম তো বলতে পারবো না, তবে এটা জেনে রাখো, তোমার কাছের আত্মীয় তোমার বিয়ে ভেঙে দিতে এসব করছে। কি? আমার কাছের আত্মীয় কি? সে বলো না দয়া করে। মাইমুনার কথায় জিনটা বললেন, না। জিনটা বলেন, তোমাকে যে পছন্দ করত, যে পরিবারের লোকেরা তোমাকে তাদের ছেলের সাথে বিয়ে দিতে চাইছে, ওরা করছে। তখন মাইমুনা একটু চিন্তা করে বললেন, আচ্ছা, সেটা না হয় পরে জানতে পারবা, কিন্তু তুমি আমাকে নিয়ে আসলা কেন? তোমাকে তো ভালো জিন মনে হচ্ছে। মাইমুনার কথা জবাবে হুসাইন জিন বলল, তুমি ঠিকই বলেছ, আমি ভালো জিন। কবিরাজের কথাই তোমাকে ধরে নিয়ে আসছে, এটা বাধ্য হয়ে। আমি জিন সর্দারের ছেলে, আমার বাবা জিন সর্দার। আমি তোমাদের মানুষদের দুনিয়া কখনো দেখতে আসিনি। তোমাদের মানুষদের দুনিয়াতে শখ করে ঘুরতে আসছি আমি। ঘুরতে এসে এই কবিরাজের কাছে বন্দি হয়েছে। কবিরাজ আমাকে বন্দি করে এমন মায়াযুত করে রাখছে, যার ফলে আমার মা বাবা, আমাদের রাজ্যের কোনো জিন আমাকে খুঁজে পাচ্ছে না। আমার বাবা নিশ্চয়ই আমাকে অনেক খুঁজছে, কিন্তু পাচ্ছে না। কবিরাজ আমাকে এমন মায়াজাদু করে রাখছে, যার ফলে আমি মা বাবার সামনে গেলেও ওরা আমাকে দেখতে পায় না, কিন্তু আমি মা বাবা ও সবাইকে দেখতে পারি। কবিরাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমাকে ধরে যেন 2 দিন আটকে রাখি। এতে তোমার বিয়ে ভেঙে যাবে, তোমার মা বাবার মান সম্মান যাবে। তোমাকে ধরে 2 দিন রাখার পর বাড়িতে রেখে আসবো। এতে কবিরাজ বলছে আমাকে মুক্ত করে দিবে। কবিরাজের কথায় কোনো উপায় না পেয়ে তোমাকে ধরে নিয়ে আসছি, আমাকে খারাপ ভেবো না। জিনটার কথায় মাইমুনা বললেন, তোমার কথা শুনে বেশ অবাক হলাম। এরকম ঘটনাও তাহলে হয়? তবে একটা কথা ভেবে ভালো লাগছে, এই 2 দিন তোমার সাথে থাকবো। আচ্ছা, একটা কাজ করবা, আমাকে নিয়ে তোমাদের জিন রাজ্যে যাবা। আমি জিন রাজ্য কখনো দেখিনি। তখন জিনটা বললেন, তোমার কি চিন্তা হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে তোমার? তখন মাইমুনা বললেন, আগেই বলেছি বিয়ে ভেঙে গেলে যাবে, এতে আমি খুশি। তুমি আমাকে নিয়ে চলো না জিন রাজ্যে। 2 দিন যেহেতু আটকে রাখবা, তাহলে ঘুরে নিয়ে আসো। মাইমুনার কথায় হোসাইন জিন শুরুতে রাজি না হলে পরে রাজি হয়ে বলেন, আচ্ছা, আমার সামনে এসে দাঁড়াও। জিনটার কথায় মাইমুনার সামনে দাঁড়িয়ে বললেন, আমাকে কি উড়ে নিয়ে যাবা? আমি তোমার পিঠে উঠে বসি। তখন হোসাইন জিন বললেন, এটা কি সিনেমা নাকি? জিনেরা বাতাসে মিশে চলাচল করে, পাখির মতো ওড়ে না? কথাটা বলে জিনটা মাইমুনার কপালে হাতটা রাখলেন। হাতটা রাখায় মাইমুনার কিছু মনে নেই। মাইমুনা যখন হুঁশ আসে, তখন থেকে সুন্দর একটা জায়গায় চলে আসছে। ওর সামনে বিশাল বিশাল বাড়ি, সুন্দর বাগান, নদী, পাহাড়, সব। এত সুন্দর জায়গা দেখে মাইমুনা বললেন, ওয়াও, কত সুন্দর। হোসেন, এটা কি তোমার জিন রাজ্য? তখন হোসেন জিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এটা জিন রাজ্য। আর এই যে বাড়ির মতো দেখছো, এগুলো আমাদের প্রাসাদ। সামনে যে সব থেকে বড় প্রাসাদটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের। হোসেনের কথায় মাইমুনা বলেন, তোমাদের এই প্রাসাদটা বেশি সুন্দর। আচ্ছা, একটা কাজ করি,
তোমার পাশে গিয়ে তোমার মা বাবাকে বলে দিই তোমাকে কবিরাজ বন্দি করে রাখছে। তখন জিনটা বললেন, না বলে কোনো লাভ নেই, মা বাবা আমার খোঁজ পাবে না, এছাড়া তোমাকে 2 দিন আটকে রাখলে কবিরাজ আমাকে মুক্ত করে দিবে, তাই ঝামেলা না করাই ভালো। কথাটা বলে হোসাইন জিন মাইমুনাকে নিয়ে জিন রাজ্যে ঘুরলেন। বেশ কিছু জায়গা ঘুরে কিছু ফল এনে মাইমুনাকে দিয়ে বললেন, এই নাও এগুলো খাও। তখন মাইমুনা ফলগুলো খেতে খেতে আশেপাশের সুন্দর জায়গাগুলো দেখতে লাগলেন। এভাবে ওখানে অনেকটা সময় কেটে গেলে হোসাইন জিন মাইমুনাকে বললেন, শোনো, এখানে বসে থাকতে থাকতে এক সময় তোমার ঘুম চলে আসবে। তোমার ঘুম আসে, এই ঘুমের মাঝে 2 দিন কেটে যাবে। তোমার যখন ঘুম ভেঙে যাবে তখন দেখবে তুমি তোমার ঘরে আছো। তুমি ঘরে গেলে তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে কি বলবা বলিও। হোসেন জিনের কথায় মাইমুনা বলেন, আচ্ছা, আমার আরেকটা কথা জানার আছে, তোমাকে যে কবিরাজ পাঠিয়েছে ওনার বাড়ি কোথায়, নাম কি? তখন হোসেন জিন কবিরাজের বাড়ি কোথায় আর নাম কি এটা বললেন। সব শোনার পর হঠাৎ করে ঘুম চলে আসলো মাইমুনার। মাইমুনা যখন ঘুম ভেঙে গেল তখনও দেখলেন সত্যি সত্যিও ঘরে শুয়ে আছে। ওদিকে মাইমুনার কথা শুনে ওর মা বাবা দৌড়ে মাইমুনার ঘরে এসে বললেন, মাইমুনা, তুই 2 দিন কোথায় ছিলি? তুই এরকম একটা কাজ করতে পারলি, আমাদের মান সম্মান আর কিছু রাখলি না। তোর যদি কাউকে পছন্দ থাকতো সেটা আগে বলতে পারতি। মা বাবার কথায় মাইমুনা অবাক হয়ে বললেন, আমি আবার কি করলাম? তোমরা সব কি বলছো? মাইমুনার কথায় ওর বাবা মাইমুনার গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, বেশরমের মতো আবার জিজ্ঞাসা করছে, দেখো কি করছে। কি করছিস জানিস না? কার সাথে পালিয়েছিস তুই, বল এখনই। কার হাত ধরে আমাদের কথা না ভেবে বিয়ের আগে রাতে পালালি? বাবার কথায় গালে হাত রেখে মাইমুনা বললেন, বাবা এসব কি বলো? আমি তো কারোর সাথে পালাইনি। তখন মাইমুনার মা বললেন, তুই যদি কারোর সাথে নাই পালাবি তাহলে এই 2 দিন কোথায় ছিলি? তুই পালিয়েছিস বলে তোর বিয়ে ভেঙে গেছে, আর তুই স্বজনরা এসে আবার ফিরে গেছে। ছি ছি ছি, আমাদের মান সম্মান একটু রাখতে থাকলো না। মায়ের কথায় মাইমুনা বললেন, মা বিশ্বাস করো, আমি কারোর সাথে পালাইনি। বারবার একই কথা শুনে মাইমুনার বাবা ধমক দিয়ে বললেন, বারবার একই কথা বলছিস, তুই না পালালে 2 দিন কোথায় ছিলি? তখন মাইমুনা বললেন, জিন রাজ্যে ছিলাম, একটা জিন আমাকে নিয়ে গিয়েছিল। কি জিন? তুই কি মজা করছিস আমাদের সাথে? আমার কি মজা করার মুডে আছে এখন? মাইমুনার মা ওকে সত্যি করে বলতে বলল, কোথায় ছিল, নইলে মেরে ফেলবে। তখন মাইমুনার মা মাইমুনার হাত ধরে বললেন, কোথায় ছিলি? এই 2 দিন সত্যি করে বল, আমাদের যা সম্মান যাওয়ার তা তো গেছে, তাই না? মায়ের কথা জবাবে মাইমুনা বললেন, মা আমি যা বলছি সব সত্যি, আমাকে একটা জিন ধরে নিয়ে গেছে, আমার যেন বিয়ে ভেঙে যায়। কথার বলে জিনের বলা কথাগুলো ওর মা বাবাকে খুলে বললেন। মাইমুনার কথায় ওর মা বাবা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে তখন মাইমুনা বললেন, আমার উপর রাগ করো না, আমি যা বলছি সব সত্যি। তোমরা খেয়াল করে একটা কথা বলো, আমাদের উপর রাগ কার বেশি? কেউ কি আমাকে পছন্দ করে, বিয়ে করতে চেয়েছিল? মাইমুনার কথায় ওর মা একটু চুপ থেকে বলল, হ্যাঁ, কেন তোর মনে নেই তোর ফুফাতো ভাই তোকে পছন্দ করতে, বিয়ে করতে চাইতো? তোর ফুপা তোদের বিয়ের কথা বলেছিল, কিন্তু তোর বাবা তোকে আত্মীয়র মাঝে বিয়ে দিবে না, তাই উনি রেগে আছেন। তোর বিয়ে ওনাদের দাওয়াত করেছিলাম কিন্তু আসেনি। মায়ের কথায় মাইমুনা বললেন, হ্যাঁ এটাই হবে। মা বাবা, আমি শিওর আমার বিয়ে ভেঙে ফেলার জন্য ফুপো নাই, ফুফাতো ভাই কিছু করেছেন। তোমরা আমাকে এখনই ওদের কাছে নিয়ে চলো, দেখো ওরা সত্যিটা বলে দিবে। মাইমুনার কথায় ওর বাবা তাই করলেন। তখনই মাইমুনাকে নিয়ে চলে গেলেন ওর ফুপার বাড়িতে। ওখানে গিয়ে মাইমুনার বাবা ওর ফুপা ফুপি ফুফাতো ভাই সবাইকে ডাকলেন। ওনারাকে সবাই সামনে আসায় মাইমুনার বাবা মাইমুনার ফুপাকে বললেন, দুলা ভাই, আপনি আমার বোন জামাই, আপনারা সবাই আমার কাছের আত্মীয়। আপনারা আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি না করার আপনারা রেগে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলেন। দুলাভাই সত্যি করে বলেন তো, এই কাজটা কে করেছে, আপনি নাকি আপনার ছেলে? মাইমুনার বাবার কথার ফুপা বললেন, এসব তুমি কি বলছো? আমরা তো এসব কিছু করিনি, তোমার মেয়ে হয়তো কাউকে ভালোবেসে তার সাথে পালিয়েছে। ওনার কথায় মাইমুনার বাবা বললেন, দুলাভাই আপনার কি মনে হয় আমি না জেনে এসব বলছি? কেন ঝামেলায় বাড়াচ্ছেন? মাইমুনা যদি আপনার মেয়ে হতো এই কাজটা করতে পারতেন। এসব কাজ করার আগে কি একবারও খারাপ লাগেনি? কথাটা বলতে বলতে কেঁদে ফেললেন মাইমুনার বাবা। এদিকে এমন সময় মাইমুনার ফুপা মাথা নিচু করে বললেন, আমাকে মাফ করে দাও, আসলে আমি ভাবিনি বিষয় এরকম হবে। আমি রাগের মাথায় এসব করে ফেলেছি, পরে নিজের ভুল বুঝতে পারছি। তবে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে না দিয়ে আমি রাগ করে একজন কবিরাজের কাছে যাই, গিয়ে বলি তোমার মেয়ের বিয়ে যেন ভেঙে দেয়।
এরপর কবিরাজ আমার কাছে কিছু টাকা নিয়ে কি জানি করে। আসলে আমি ভুল করেছি, মাফ করো আমাকে। ওনার কথায় এদিকে মাইমুনার ফুপু বললেন, তুমি সব কি করছো? আমার ভাতিজার বিয়ে ভেঙে দিতে এসব করছো তুমি? এই জন্য আমি বিয়েতে গেলেও তুমি যাওনি। ছি ছি, তোমাদের এরকম একটা কাজ হবে ভাবতে পারছি না। মাইমুনার ফুপুর কথায় মাইমুনার বাবা বললেন, আপা বাদ দাও, উনি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে তাহলে আর কিছু বলার নেই। মান সম্মান যা যাওয়ার তা তো চলে গেছে। আমার মেয়ে যা ক্ষতি করেছেন, আশা করি সামনে কিছু করবেন না। তখন মাইমুনার ফুপা মাইমুনার বাবার হাত ধরে মাফ চান। এদিকে দুলাভাইয়ের মাপ চাওয়া দেখে মাইমুনার বাবা মাফ করে দিয়ে মাইমুনাকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর মাইমুনার ওর মা বাবাকে বলেন, এবার তো বিশ্বাস হলো আমি অন্য কারোর সাথে পালাইনি, মিছে মিছে আমাকে মারলা, সন্দেহ করলাম। মেয়ের কথায় মাইমুনার বাবা বললেন, তুই কিছু মনে করিস না মা, আসলে তোর বিয়ে ভেঙে যাওয়া আমাদের অবস্থা এরকম হয়েছে, বাবা একবার। বাবার কথায় মাইমুনা বললেন, বুঝতে পারছি। এই বলে ঘরে চলে গেলেন মাইমুনা। এদিকে সেদিন রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে শুয়ে মাইমুনা ভাবতে লাগলেন হোসেন জিনের কথা। হোসেন জিন কি ওর কাছে আর আসবে না, নাকি হোসেনকে এখনো কবিরাজ মুক্ত করে দেননি? এটা হতে পারে কবিরাজ হোসেনকে এখনো আটকে রাখছে। মাইমুনা এটাও ভাবেন কালকে ওই কবিরাজের বাড়িতে যাবেন। এসব ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে গেলেন মাইমুনা। পরের দিন সকাল হলে বান্ধবী নুপুরের বাড়ির নাম করে মাইমুনা চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর কবিরাজ মাইমুনাকে দেখে বললেন, কে তুমি, আমার কাছে কি চাও? তখন মাইমুনা বললেন, আমি সেই মেয়ে যার বিয়ে আপনি ভেঙে দিয়েছেন। আপনার কাছে আসছে একটা কথা জানতে। আমাকে তুলে নিয়ে যেতে আপনি যে হোসেন নামে জিনটাকে পাঠিয়েছেন, ওই জিন এখন কোথায়? ওকে কি মুক্ত করে দিয়েছেন? মাইমুনার কথায় কবিরাজ মাইমুনার দিকে তাকিয়ে বললেন, তুমি সব জানতে চাইছো কেন? আমি হোসেন জিনকে ছাড়িনি, আর এখন ছাড়বো না, ওকে দিয়ে আরও কাজ করাবো। কবিরাজের কথায় মাইমুনা বললেন, আপনি এটা করতে পারেন না। হোসেন জিন বলেছিল আমাকে ধরে রাখার পর আমার বিয়ে ভেঙে গেলে আপনি হোসেনকে মুক্ত করে দিবেন। মাইমুনার কথায় কবিরাজ বললেন, ও তাহলে দুজনের মাঝে সব কথা হয়েছে, তাই না? এত যদি হোসেন জিনের প্রতি মায়া, তাহলে আমাকে টাকা দাও, আমাকে টাকা দিয়ে ওকে মুক্ত করে নাও। কবিরাজের এমন কথায় মাইমুনা বললেন, টাকা দিতে হবে? আচ্ছা কত টাকা লাগবে বলুন। তখন কবিরাজ বললেন, 50,000 টাকা দাও তাহলে হবে। 50,000? এত টাকা তো আমার কাছে নেই, আমি আপনাকে 20,000 টাকা দিই, আপনি ওকে মুক্ত করে দেন। তখন কবিরাজ মাথা নাড়িয়ে বললেন, না না হবে না, আচ্ছা যা 30,000 টাকা দাও, 30,000 দিলে হোসেনকে মুক্ত করে দেব। তখন মাইমুনা একটু চুপ থেকে বললেন, 17 টাকা নিয়ে আসেনি? আচ্ছা আমি কাল টাকা নিয়ে আসবো, কেমন? আপনি বাড়িতে থাকবেন। কথা বলে মাইমুনা বাড়িতে চলে গেলেন। ও বাড়িতে যাবার পর চিন্তে চিন্তে সে দিনটা কাটিয়ে দিলেন। পরের দিন সকালে ভার্সিটি যাবার কথা বলে মাইমুনা চলে গেলেন বান্ধবী নুপুরের বাড়িতে। নুপুরের বাড়িতে যাওয়ায় নুপুর অবাক হয়ে বললেন, আরে মাইমুনা, তুই কোথায় ছিলি? বিয়ের আগের রাতে কোথাও পালিয়েছিলি? তুই কি জানিস সবাই আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তুই কারোর সাথে পালিয়েছিস কিনা? নুপুরের কথায় মাইমুনা বললেন, নুপুর আমি তোকে সব ঘটনা খুলে বলবো, কিন্তু এখন না, আমি তোর কাছে আসছি, আমার কিছু টাকা লাগবে 10,000-এর মতো, আমি তোকে কিছুদিন পর দিয়ে দেব। মাইমুনার কথায় নুপুর বললেন, আমার কাছে টাকা আছে, তোকে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু তুই টাকা দিয়ে কি করবি? তোর কাছে তো সব সময় টাকা থাকে। তখন মাইমুনা বললেন, সব বলবো, এখন টাকা দে, আর তুই আজকে ভার্সিটি যা, আমি আজ যাব না, কাল দেখা হবে তোর সাথে। তখন নুপুর আর কথা না বাড়িয়ে মাইমুনাকে টাকা দিয়ে ভার্সিটি চলে গেলেন। এদিকে তখন মাইমুনা চলে গেলেন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে বললেন, এই যে নিন 30,000 টাকা, আমার কাছে 20,000 ছিল, বান্ধবীর কাছ থেকে 10,000 ধার নিলাম, এবার তো হোসেন জিনকে ছাড়ুন। মাইমুনার কথায় ওর কাছ থেকে টাকা নিয়ে কবিরাজ বললেন, বারে তোমার হোসেনের জন্য এত মায়া, দুদিনে কি করে হলো? তখন মাইমুনা বলল, কি হয়েছে না হয়েছে সেটা আপনার জেনে তো লাভ নেই, ওকে মুক্ত করে দিন। তখন কবিরাজ একটা হাসিতে বলল, না, ওকে মুক্ত করব না। কবিরাজের কথায় মাইমুনা বললেন, মানে কেন? আপনি টাকা নিলেন হোসেনকে মুক্ত করবেন বলে, এখন এসব বলছেন কেন? মাইমুনার কথা জবাবে কবিরাজ বললেন, টাকা নিয়েছি তাতে কি, কেউ তো জানে না, তাই না? হোসেন জিনকে আমি এখন মুক্ত করব না, ও জিন সর্দারের ছেলে, ওর অনেক ক্ষমতা, ওকে দিয়ে কাজ করাবো। কবিরাজের কথা শুনে মাইমুনা এবার রেগে গিয়ে বললেন, দেখুন কথা দিয়ে কথা রাখুন, যদি কথা না রাখেন তাহলে কিন্তু ঝামেলা হবে। আমি পুলিশের কাছে যাব, গিয়ে বলবো কালো জাদু করে আমাকে হয়রানি করছেন। শুধু তাই না, অন্য হুজুর বা কবিরাজের কাছে গিয়ে হোসেন জিনের বাবাকে হাজির করে আপনার বিষয় সব বলে দেব।
মাইমুনার এরকম কথা শুনে কবিরাজ ভয় পেয়ে গেলেন। কবিরাজ ভয় পেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি হোসেন জিনকে মুক্ত করে দিই। তুই হোসেন জিনকে বলবি আমার যেন কোনো ক্ষতি না করে। কথাটা বলে কবিরাজ হোসেন জিনকে মুক্ত করে দিলেন। হোসেন জিন মুক্ত হবার পর কবিরাজ ও মাইমুনার সামনে এসে দাঁড়ালেন। এদিকে তখনই মুহূর্তের মধ্যে শত শত জিন এসে জড়ো হলেন সেখানে। হঠাৎ করে এত জিন দেখে মাইমুনা ভয় পেয়ে গেলেন। এদিকে তখন হোসেন জিন সকল জিনদের বললেন, কবিরাজকে ধরো, ওকে ধরে বাবার কাছে নিয়ে যাও, বাবা ওর বিচার করবে। হোসেনের কথা শুনে কবিরাজ চিৎকার করতে লাগলেন, কিন্তু জিনেরা ওর চিৎকার না শুনে ওকে ধরে নিয়ে গেলেন। এদিকে তখন হোসেন জিন মাইমুনার দিকে তাকিয়ে বাতাসে মিশে গেলেন। হোসেন জিন চলে যাবার পর মাইমুনা সেখানে আর দেরি না করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে খাবার খেয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, যাক, হোসেন তো মুক্ত হলো, কিন্তু চলে গেল কেন? আমার সাথে তো একটু কথা বলতে পারতো। এসব ভাবতে ভাবতে সেই দিনটা কেটে গেল মাইমুনার। সেদিন রাতে খাবার শেষে ঘুমিয়ে গেলেন মাইমুনা। এদিকে ঘুমের মাঝে মাইমুনার স্বপ্নে দেখলেন হোসেন জিন ওর পাশে বসে আছেন। হোসেনকে পাশে দেখে মাইমুনা কিছু বলতে যাবে, এমন সময় হোসেন জিন মাইমুনার হাত ধরলেন। হোসেন জিন হাত ধরার সাথে সাথে ঘুম ভেঙে গেল মাইমুনার। আর তখনই মাইমুনা দেখলেন ও বাইরে একটা জায়গায় হোসেন জিন সত্যি সত্যি ওর পাশে বসে আছেন। হোসেনকে দেখে মাইমুনা দাঁড়িয়ে গেলেন। এদিকে তখন হোসেন জিন বললেন, আমার জন্য আজ কিছু কেন করলে? কবিরাজকে টাকা দিয়ে ভয় দেখে আমাকে মুক্ত করলে? জিনের কথা জবাবে মাইমুনা বললেন, তোমার জন্য মায়া হচ্ছিল, বারবার শুধু মনে হচ্ছিল বিনা অপরাধে তান্ত্রিকের কাছে বন্দি থাকবা, তোমার প্রতি মায়া হয় এটা করেছি। মাইমুনার এরকম কথা শুনে হোসেন জিন মুচকি হেসে বলল, তোমার সাথে প্রথম কথা বলার সময় ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করে এসব এমনি বলছো, কিন্তু এখন তো সত্যি সত্যি মনে হচ্ছে আমাকে তোমার ভালো লাগে। এই কথাটা বলে হোসেন কিছু টাকা সামনে বাড়িয়ে বলল, নাও, এটা তোমার টাকা, কবিরাজকে যেটা দিয়েছিল ওটা। হোসেনের কথায় মাইমুনা বললেন, কবিরাজ এখন কোথায়, ওনার কি অবস্থা? কবিরাজের অবস্থা খারাপ। তুমি ভাবতে পারছো আমার বাবা জিন সর্দার, হাজার হাজার জিন আমার বাবাকে মেনে চলে। সেই জিন সর্দারের ছেলে আমি, আমাকে কবিরাজ মায়া জাদু করে আটকে রেখেছিল। কবিরাজ আমাকে আটকে রাখায় বাবার শাস্তি হিসেবে কবিরাজের একটা হাত একটা পা অবশ করে দিয়েছে। কবিরাজের একটা হাত একটা পা নড়াচড়া করতে পারবে না। তোমার জন্য আমি মুক্ত হতে পেরেছি, তোমার এই উপকার ভোলার মতো না, নাও তোমার টাকাটা নাও। হোসেন জিনের কথাই টাকা হাতে নিয়ে মাইমুনা বললেন, আমাকে বাইরে নিয়ে আসছো, মা বাবা জানতে পারলে তো সমস্যা হবে, তাই না? তখন হোসেন জিন বললেন, চিন্তা করো না, তোমার ওখানে এখনো রাত, আমি সকাল হবার আগে তোমাকে রেখে আসবো। কথাটা বলে হোসেন জিন মাইমুনাকে নিয়ে সুন্দর একটা জায়গায় গেলেন। সেখানে সুন্দর ফুল ও সুন্দর সুন্দর গাছ। ওখানে যাবার পর পাশাপাশি বসে রইলেন মাইমুনা ও হোসেন জিন। এরকম সুন্দর জায়গায় মাইমুনা আগে কখনো দেখেন, তেম মুগ্ধ হয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলেন। এদিকে তখন হোসেন জিন বললেন, আচ্ছা তুমি আমার উপকার করছো, আমি তোমাকে একটা উপহার দিতে চাই, তুমি আমার উপহারটা সবসময় তোমার কাছে রাখবা। কথাটা বলে হোসেন জিন মাইমুনার হাতের আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেন। সুন্দর এই আংটির ডিজাইন ছিল অন্যরকম সুন্দর। আংটি পরিয়ে হোসেন জিন বললেন, এটা তোমার উপহার, এটা সবসময় পরে থাকবা, আর আমার সাথে কথা বলতে বা দেখা করতে এই আংটিটা হাতে রেখে চোখ বন্ধ করে আমার কথা স্মরণ করবা, তাহলে আমি তোমার কাছে আসবো। এই কথাটা বলে হোসেন জিন মাইমুনাকে বাড়ি রেখে গেলেন। মাইমুনাকে বাড়ি রেখে যাবার পর বাকি রাতটুকু শুয়ে পার করে দেন। এদিকে সকাল হলে খাবার খেয়ে ভার্সিটি যাবার জন্য বান্ধবী নূপুরের বাড়িতে চলে যান মাইমুনা। ওদিকে নূপুর রেডি হয়ে আসায় দুজন হাঁটতে থাকে। দুজনে হাঁটার সময় মাইমুনা নূপুরের হাতে টাকা দিলে বলে, এই নে তো টাকা। কথাটা বলে টাকা সামনে বাড়িয়ে দেয়। টাকা সামনে বাড়িয়ে দেয় নূপুর টাকা নিয়ে বলেন, তোর কাছে আমার অনেক কিছু জানার আছে, কাল টাকা নিলি আজ ফেরত দিলি, এরপর আবার বিয়ের আগের রাতে কই হারিয়ে গেলি, এসব আমাকে খুলে বলতো। তখন মাইমুনা কিছু না লুকিয়ে সব ঘটনা খুলে বলেন বান্ধবী নূপুরকে। সব ঘটনা শুনে নূপুর অবাক হয়ে বলেন, এগুলো সত্যি ছিল, ভাবছিলাম জিনকে নিয়ে আমার সাথে মজা করছিস, কিন্তু এগুলো যে সত্যি ভাবতে পারিনি। তা হ্যাঁ রে, জিনটার নাম কি, দেখতে কেমন? শুনছিলাম জিনেরা সুন্দর হয়। নূপুরের কথা জবাবে মাইমুনা বললেন, ওর নাম হোসাইন। হ্যাঁ, ও দেখতে সুন্দর, কখনো সুযোগ হলেই তোকে দেখাবো, সেদিন দেখলে বুঝবি জিনেরা কেমন। এসব গল্প করতে করতে ভার্সিটি পৌঁছে গেলেন মাইমুনা ও নূপুর। ভার্সিটি পৌঁছে মাইমুনা বললেন, সিনিয়র ভাই তোর অপেক্ষা করছে মনে হয়। তখন নূপুর বললেন, মানে? নূপুরের কথায় মাইমুনা বললেন, আরে ওদিকে তাকিয়ে দেখ, তোর বয়ফ্রেন্ড তোর অপেক্ষা করছে মনে হয়, যা তুই
তুই দেখা কর, আমি ক্লাসে গেলাম। কথাটা বলে মাইমুনা চলে গেলেন ক্লাসে। ক্লাসে যাবার পর কয়েকটা ক্লাস করে দুপুরের দিকে চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে গোসল করে খাবার খেয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ায় মাইমুনার মা এসে পাশে বসে বললেন, মাইমুনা, তোকে একটা কথা বলতে আসলাম। তোর বাবা কাল বলছিল তোকে সেদিন যে জিনটা ধরে নিয়ে গিয়েছিল ও কি আরও তোর কাছে আসবে বা তোর কোনো ক্ষতি করবে? মায়ের কথায় জবাবে মাইমুনা বললেন, না মা, আমার আর কোনো সমস্যা হয় না। তখন মাইমুনার মা বললেন, তোর বিয়েটা ভেঙে গেল, আমরা না হয় জানলাম জিনের মাধ্যমে তোর বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আশেপাশের মানুষ কি সেটা বুঝবে? না, বুঝবে না। সবাইকে বিশ্বাসও করা যাবে না। বড় হয়েছিস, তোকে তো বিয়ে দিতে হবে, তাই না? মায়ের কথায় মাইমুনা বললেন, আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না মা, আমি তো পড়াশোনা করেছি, করতে থাকি, সামনে আল্লাহ চাইলে নিশ্চয়ই বিয়ে হবে। মাইমুনার কথায় চলে গেলেন ওর মা। এদিকে সেদিন রাতে খাবার খেয়ে ঘরে এসে মাইমুনা হোসেন জিনকে স্মরণ করলেন। মাইমুনার স্মরণে জিন হোসেন জিন আসলেন। হোসেন এসে বললেন, কেমন আছো? তখন মাইমুনা মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মাইমুনার কথা জবাবে দিয়ে হোসেন পাশে বসে বললেন, আমি তোমার কাছে আসি, এদিকে তোমার সমস্যা হয় বা তোমার কাছে আসায় তোমার মা বাবা যদি জেনে যায় তখন? জিনের কথায় মাইমুনা বললেন, কেউ তো জানবে না। মা আজ তোমার কথা জিজ্ঞাসা করছিল, তুমি আমার কাছে আসো কিনা, আমার কোনো সমস্যা হয় কিনা? মায়ের কথায় আমি বলেছি, না, আমার কোনো সমস্যা হয় না। তুমি আমার কাছে আসায় আমরা ভালো লাগে, কারণ তুমি আমার ভালো লাগার কেউ। মাইমুনার কথায় সেদিন মাইমুনাকে অবাক করে দিয়ে হোসেন জিন বললেন, তোমাকেও আমার ভালো লাগে, হয়তো ভালোবেসে ফেলেছি। তোমার আমার ভালোবাসার মাঝে হয়তো অনেক বাধা আসবে, সবকিছু সহ্য করেও এতে শেষটা সুন্দর হবে। হোসেন জিনের কথায় মাইমুনা খুশি হয়ে বললেন, তোমাকে পেতে তোমার জন্য সব সহ্য করব। কথাটা বলে দুজন আরো অনেকক্ষণ গল্প করলেন। অনেক গল্প করার পর মাইমুনা হোসেন জিনকে বললেন, চা খাবে? মাইমুনার কথায় জিন বলল, আমি তো জিন, মানুষ না। জিনের সব চাটা খায় না, মাংস বা ফল হলে খেতাম, তুমি খাও। হোসেন জিনের কথায় মাইমুনা বললেন, আচ্ছা তাহলে চলো লুডো খেলি, খেলবা? তখন জিনটা মাথা নাড়িয়ে বললেন, না, আমি এসব পারি না, খেলতে অন্য একদিন খেলবো। জিনের কথায় মাইমুনা আর কিছু না বলে চা খেতে খেতে কথা বলতে লাগলেন। এভাবে আরো কিছুক্ষণ কথা বলা শেষে ঘুম চলে আসলো মাইমুনার ঘুম চলে আসেও ঘুমিয়ে গেলেন। এদিকে তখন চলে গেলেন হোসেন জিন। এভাবে হোসেন জিন ও মাইমুনার ভালোবাসার মধ্যে আনন্দে কাটছিল দিন। এভাবে একদিন দুদিন করে কেটে গেল 6টি মাস। 6 মাস পর একদিন হোসেন মাইমুনার কাছে আসলেন। হোসেন জিন এসে দেখলেন মাইমুনার মন খারাপ। ওর মন খারাপ দেখে হোসেন জিন জিজ্ঞাসা করলেন, মন খারাপের কারণ? এদিকে তখন মাইমুনা মাথা নিচু করে বললেন, মা বাবা আমার বিয়ের কথা বলছে, একটা ছেলে দেখছে আমাদের আত্মীয়ের মাঝে, বুঝতে পারছি না কি করব। মা বাবাকে তো এখনো তোমার কথা বলিনি তোমাকে অনেক ভালোবাসি। কিভাবে বলবে বুঝতে পারছি না। তুমি তো জিন, তোমার কথা শুনে মা বাবা কিভাবে নিবে এটাই ভাবছি। মাইমুনার কথায় হোসেন জিন বললেন, এসব নিয়ে চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা ঠিকই হবে। তোমার তো বিয়ের কথা চলছে, বিয়ে তো হয়নি, তাই না? তোমার মতো আমার মা বাবাও ঝামেলা করবে জানি, আমি যেভাবে হোক চেষ্টা করব মানিয়ে নেয়ার। তোমার তো মন খারাপ, চলো তোমাকে নিয়ে জিন রাজ্য থেকে বেরিয়ে আসি, অনেক সুন্দর একটা জায়গা নিয়ে যাব তোমাকে। জিনের কথায় মাইমুনা রাজি হলে জিনটা মাইমুনাকে নিয়ে চলে যায় জিন রাজ্যর এমন এক সুন্দর একটা জায়গায়, যেখানে মনে হচ্ছে মেঘ উড়ে বেড়াচ্ছে। নানান রঙের সুন্দর মেঘ হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। এরকম একটা জায়গা নিয়ে আসায় মাইমুনার জিনটার হাত ধরে খুশি হয়ে বললেন, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমার মন খারাপ ছিল, জায়গাটা দেখে অনেক ভালো লাগছে। কথাটা বলে মাইমুনা ও হোসেন জিন ওখানে বসে গল্প করতে লাগলেন। এমন সময় সেখানে আসলেন ওসমান নামে একটা জিন ও তার অনুগত কয়েকটা জিন। ওসমান জিন এসে বললেন, হোসেন, তুমি দেখি নিয়মের বাইরে চলে গেছো, জিন হয়ে একটা মানব জাতির মানুষকে নিয়ে আসছো। ওসমান জিনের কথায় হোসেন বললেন, ওসমান, আমি কাকে নিয়ে আসি আর না আসি তাতে তোর কি? তোকে সব দেখতে হবে না, চলে যায় এখান থেকে। হোসেনের কথায় ওসমান জিন বললেন, আমাকে দেখতে হবে বলতে হবে, এই জায়গাটা তোদের রাজ্য ও আমাদের রাজ্যের মাঝখানে, এই জায়গা কারোর বাবার নাম, এখানে তুই যাকে ইচ্ছে নিয়ে আসতে পারিস না? তখন হোসেন জিন বললেন, নিয়ে আসছে, আবার আসবো, তোর কিছু করার থাকলে কর। হোসেন জিনের এমন কথায় ওসমান জিন মাইমুনার দিকে তাকিয়ে মুচকে এসে সেখান থেকে চলে গেলেন। এদিকে তখন মাইমুনা জিজ্ঞাসা করলে হোসেন জিন মাইমুনার হাত ধরে বললেন, ভয় পেও না,
ওর নাম ওসমান, আমাদের পাশের রাজ্য জিন সর্দারের ছেলে। ওদের আর আমাদের মাঝে যুদ্ধ চলছে। এর আগে যুদ্ধ হয়েছে, রাজ্য নিয়ে আবার হয়তো হবে। আচ্ছা চলো, তোমাকে আজ বাড়িতে রেখে আসি। কথাটা বলে হোসেন জিন মাইমুনাকে নিয়ে আসলেন বাড়িতে। বাড়িতে এসে বললেন, তুমি ঘুমাও কেমন? আমি কাল দিনের বেলা তোমার কাছে অদৃশ্যভাবে আসবো। মানে তুমি আমাকে দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। জিনের কথায় মাইমুনা রাজি হয়ে ঘুমিয়ে গেলেন। এদিকে তখন চলে গেলেন হোসেন জিন। এই ঘটনার পরের দিন মাইমুনার মা মাইমুনাকে বললেন, তোর তো বিয়ের কথা চলছে শুনছিস নিশ্চয়ই। তোর বাবা আজকে ছেলের বাড়িতে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে ওদের কাল পরশু আমাদের বাড়িতে ডেকে আসবে। যদি কথাবার্তা ঠিকঠাক হয় তো কিছুদিনের মধ্যে তোর বিয়ে হবে। মায়ের কথায় মাইমুনা কিছু বললেন না, মন খারাপ করে বসে রইলেন। এদিকে হোসেন জিন মাইমুনাকে দেখা দিয়ে ইশারা দিয়ে বললেন, চিন্তা করো না। হোসেন জিন ইশারা দিয়ে চলে গেলেন। এদিকে সেদিন বিকালবেলা মাইমুনা খাবার খেয়ে ওদের বাড়ির পেছনের বাগানে হাঁটতে গেলেন। মাইমুনা বাগানে হাঁটতে যাওয়ায় হঠাৎ মাইমুনা ফিল করলেন ওর পেছনে কেউ এসে দাঁড়ালো। পেছনে কাউকে অনুভব করায় মাইমুনা ভাবলেন হোসেন জিন। হোসেন জিনের কথা ভেবে ঘুরে তাকিয়ে দেখলেন হোসেন না, পেছনে দাঁড়িয়ে আছে একটা পরী। পরীটাকে দেখে অবাক হয়ে মাইমুনা বললেন, আপনি আপনি কে? মাইমুনার কথা জবাবে পরীটা বললেন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি মানুষ না, আমি একটা পরী। আমার নাম রায়না। তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি হয়তো ভাবছো আমি তোমার কাছে কেন আসছি, কেন তোমাকে আমার বিষয় বলছি। তোমাকে সব বলছি, তোমার কাছে আসছি হোসেন জিনের জন্য। আমি অনেক আগে থেকে খেয়াল করছি হোসেন জিন তোমার কাছে আসে, দেখা করে কথা বলে। আমার কাছে খবরও গেছে তোমাকে নিয়ে হোসেন জিন জিন রাজ্যে ঘুরতে গেছে। এসব শোনার পর খোঁজ নিয়ে জানতে পারলাম তোমরা একে অপরকে ভালোবাসো। তোমাদের ভালোবাসার কথা শুনে তোমার কাছে আসলাম। শোনো, তোমাকে শুধু একটা কথাই বলবো, হোসেন জিনকে আজকের পর ভুলে যাও। জীবন থেকে কিছু অতীত মুছে ফেলাই ভালো। তোমার মানুষ জাতি, আমরা জিন জাতি, তোমাদের সাথে আমাদের যায় না। আমি তোমাকে এসব কথা বলছি কারণ আমি হোসেন জিনকে অনেক আগে থেকে পছন্দ করি। আমি হলাম একজন জিন সর্দারের মেয়ে। আমার বাবা ও হোসেনের বাবা দুজনই ঠিক করে রাখছে আমার হোসেনের বিয়ে দিবে। আমাদের মাঝে তুমি চলে আসতে ভাবতে পারিনি। তোমাকে ভালোভাবে বুঝিয়ে বললাম, দ্বিতীয়বার আর বোঝাবো না। আজকের পর হোসেনের সাথে কোনো সম্পর্ক রাখলেই মেরে ফেলবো। কথাটা বলে বাতাসে মিশে গেলেন সেই পরী। এদিকে তখন বাগান থেকে বাড়িতে আসলেন মাইমুনা। বাড়িতে আসার পর মন খারাপ করে অপেক্ষা করতে লাগলেন রাত গভীর হওয়ার জন্য। এভাবে বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর রাত গভীর হলো। রাত গভীর হলে মাইমুনা হোসেন জিনকে ডাকলেন। মাইমুনার ডাকে হোসেন জিন আসলে মাইমুনা মন খারাপ করে বললেন, রায়নাকে? রায়না পরী আমার কাছে আসছিল। রায়নার কথা শুনে হোসেন অবাক হয়ে বলল, রায়না কেন আসছিল? তোমাকে কিছু বলছিল কি বা কিছু করছে? তখন মাইমুনা মাথা নাড়িয়ে বললেন, না, আমার কিছু করেনি, তবে আমাকে অনেক কথা বলছে। তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তোমাদের বিয়ে হবে। আজকের পর থেকে তোমাকে যেন ভুলে যাই, নইলে রায়না আমাকে মেরে ফেলবে। কথাটা বলে মাইমুনা কান্না করতে করতে বললেন, যাকে অনেক ভালোবাসি তাকে ভুলে যাব কিভাবে ভুলে থাকবো তাকে? মাইমুনার কথায় হোসেন জিন বললেন, তুমি কান্না করো না। রায়নাপুরীর সাথে আমার বিয়ের কথা হয়েছে ঠিকই, কিন্তু আমি তো রাজি না। আমার বাবা ওর বাবা বিয়ের কথা বলছে, আমি রাজি না থাকলে তো দিতে পারবো না, তাই না? তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। আমি রায়নাপুরীর সাথে কথা বলবো। ওর এত বড় সাহস হয় কিভাবে তোমাকে হুমকি দেয়ার? তুমি ঘুমাও, কাল কথা হবে কেমন? কথাটা বলে হোসেন চলে গেলেন। এদিকে তখন চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন মাইমুনা। পরের দিনের বেলায় কোনো সমস্যা হয়নি, স্বাভাবিকভাবে চলে যায় দিন পেরিয়ে নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যাবার পর মাইমুনাদের বাড়িতে সুন্দর করে একজন লোক আসে। লোকটাকে দেখে মাইমুনার বাবা সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, কে আপনি? তখন সেই লোকটা বলেন, আমি আপনার কাছে আসছি, আপনার সাথে একটু কথা বলতে। ওনার কথায় মাইমুনার বাবা লোকটাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বসে বললেন, কি কথা বলুন। তখন লোকটা বললেন, আপনার স্ত্রী ও আপনার মেয়েকে ডাকুন, সবার সামনে কথা বলবো। ওনার কথায় মাইমুনার বাবা অবাক হলেন, কিন্তু তবুও মাইমুনা ওর মাকে ডাক দিলেন। মাইমুনার বাবাটাকে ওর মা বাবা আসলেন। তখন সেই লোকটা বললেন, আমি শুরুতে আমার পরিচয় দিই। আপনারা আমাকে আপনাদের মতো মানুষ ভাবছেন, আসলে আমি আপনাদের মতো মানুষ না, আমি একটা জিন। আমি শুধু জিন না, জিনদের সর্দার। আমি সেই জিনের বাবা, যে জিনটা আপনাদের মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল, যার কারণে বিয়ে ভেঙে গেছে আপনার মেয়ের। ওনার কথায় মাইমুনার বাবা অবাক হয়ে বললেন, এসব কি বলেন? আপনি জিনে আমাদের কাছে আসছেন কেন? কেন এসব বলছেন?
মাইমুনার বাবার কথায় হোসেন জিনের বাবা বললেন, বলছি সব খুলে বলছি। আমার ছেলের নাম হোসেন। আমার ছেলে হোসেন জিনও আপনাদের মেয়ে মাইমুনা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। জানি কথাটা শুনে বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি সব জেনে শুনে এসব বলছি। দেখুন, আমি চাই না এই বিষয়টার বেশি দূর যাক। আমার ছেলে হোসেনের বিয়ে অন্য কারোর সাথে হবে, আমাদের জিন জাতির মধ্যে, এটা পরীর সাথে। আমি আশা করি আমার মতো আপনারাও চান না আপনাদের মেয়ের বিয়ে একটা জিনের সাথে হোক। এখানে দুই পরিবারের কেউ রাজি না। আমি আমার ছেলে হোসেনকে যেমন অন্য কারোর সাথে বিয়ে দিব, আপনারাও আপনাদের মেয়েকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েন। আমি জিন হয়ে মানুষ রূপে আপনাদের সাথে কথা বললাম, বুঝিয়ে বললাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। কথাটা বলে হোসেন জিনের বাবা মাইমুনার বাবাকে বললেন, এরপর কোনো সমস্যা হলে বা আমার সাথে কথা বলতে আমার নাম ধরে ডাকবেন আমাকে, আমি হাজির হব। এই কথাটা বলে চলে যান হোসেন জিনের বাবা। এদিকে তখন মাইমুনার বাবা মাইমুনার দিকে তাকিয়ে বললেন, মাইমুনা, এসব কি শুনলাম? আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। তুই একটা জিনকে ভালোবাসিস, পছন্দ করিস। বাবার কথা জবে মাইমুনা ভয়ে ভয়ে বললেন, মানে হ্যাঁ, এটাই সত্যি। আমি হোসেন জিনকে পছন্দ করি। বাবা অনেক ভালো, আমার বিয়ে করবো আমরা। মাইমুনের কথার বাবা ধমক দিয়ে বললেন, চুপ কর, আর একটা কথা মুখ দিয়ে বের করবি না। ভুলে যা, সব ভুলে যা। তোর মুখে হোসেন জিনের কথা আর শুনতে চাই না। এদিকে তখন মাইমুনার মা বলল, আমরা ভাবতে পারছি না এরকম একটা কাজ তুই করবি। মাইমুনার বাবা, মাইমুনার যে বিয়ের কথা চলছে ওখানেই হ্যাঁ বলে দাও, দ্রুত কি বিয়ে দিতে হবে। মা বাবার কথায় মাইমুনা কান্না করতে করতে অনুরোধ করতে লাগলেন যেন হোসেন জিনকে মেনে নেন। কিন্তু ওর মা বাবা এসব না মেনে নিয়ে মাইমুনাকে আটকে রাখে ঘরে। ওদিকে জিন রাজ্যে হোসেন জিন ওর বাবাকে অনেকভাবে বললেন মাইমুনাকে ভালোবাসে, ওকে বিয়ে করবে। কিন্তু হোসেন জিনের বাবা কোনোভাবে রাজি না হয়ে বলেন, হোসেন অন্য রাজ্যের জিন সর্দারের মেয়ের সাথে বিয়ে হবে তোমার। আমি যে কথা দিয়েছি সেটা রাখবো। বাবার কথায় হোসেন জিন বললেন, বাবা, আমি ওকে বিয়ে করতে চাই না, আমি মাইমুনাকে বিয়ে করব। হোসেন জিনের কথার বাবা রেগে গিয়ে বললেন, এটা কখনোই হবে না। তুমি মাইমুনাকে বিয়ে করা তো দূরের কথা, ওর কাছে এখন থেকেও যেতে পারবে না। কথা বলে অন্য জিনদের আদেশ করলেন হোসেন জিনকে ধরে বন্দি করে রাখার। হোসেন জিনের বাবার আদেশে ওনার জিনেরা তাই করলেন, হোসেন জিনকে ধরে বন্দি করে রাখলেন। দুই পরিবারের সমস্যার মধ্যে দিয়ে কেটে গেল রাতটা। রাত পেরিয়ে দিন হলো। দিন হওয়ায় মাইমুনার মা বাবা মাইমুনাকে বললেন, তোর বিয়ে আজকে ঠিক করব, দুদিনের মধ্যে বিয়ে দিব তোর। মা বাবার কথায় মাইমুনা রাজি হন না। মাইমুনা বলেন, আমি হোসেনকে ছাড়া কাউকে বিয়ে করব না। জোর করো না, জোর করে আমাকে বিয়ে দিতে পারবে না। যদি জোর করে বিয়ে দিতে চাও তো আমি কিছু একটা করবো। মাইমুনার কথায় ওর মা বাবা কোনো উপায় না পেয়ে হোসেন জিনকে বাবাকে ডাকলেন। মাইমুনার বাবার ডাকে হোসেন জিনের বাবা আসলে মাইমুনার বাবা বললেন, আমার মেয়ে তো কিছু শুনতে চায় না, অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে যদি বেশি জোরাজুরি করি তাহলে তো কিছু একটা করে ফেলতে পারি। কি করবে এখন? ওনার কথায় হোসেন জিনের বাবা মাইমুনাকে বললেন, তুমি হোসেন জিনকে অনেক ভালোবাসো? তখন মাইমুনা বললেন, হ্যাঁ, অনেক ভালোবাসি। তখন আবার হোসেন জিনের বাবা বললেন, হোসেনকে ছাড়া কি অন্য কেউ বিয়ে করবে না? ওনার কথায় মাইমুনা বললেন, না, অন্য কেউ বিয়ে করবে না। মাইমুনার কথায় হোসেন জিনের বাবা বললেন, তুমি যাকে ছাড়া বিয়ে করবে না সে তো অন্য কাউকে বিয়ে করছে, আজাদকে ওকে বিয়ে করে। কি? হোসেন জিন বিয়ে করছে মানে? কি বলছেন কি সব? তখন হোসেন জিনের বাবা বললেন, হ্যাঁ, তুমি হোসেনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছো না? ওদিকে হোসেন জিন রায়নাপুরীকে আজকে বিয়ে করবে। তাহলে ভাবো তোমাদের কেমন ভালোবাসা। হোসেনের জিনের বাবার কথায় কান্নায় ভেঙে পড়লেন মাইমুনা। কান্না করতে করতে বললেন, আমি বিশ্বাস করি না। হোসেন আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। মাইমুনার কথায় জিনের বাবা বললেন, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। ঠিক আছে, চলো, তোমাকে জিন রাজ্যে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাই। এদিকে তখন মাইমুনার মা বাবা ভয় পেলে হুসাইনের বাবা বললেন, আপনারা ভয় পাবেন না, আমি মাইমুনাকে হোসেনের বিয়ে বাড়িতে দেখিয়ে বাড়িতে রেখে যাব। কথা বলে হোসেন জিনের বাবা মাইমুনাকে নিয়ে গেলেন জিন রাজ্যে। সেখানে গিয়ে দূর থেকে দেখালেন হোসেন জিন ও রায়নাপুরি বিয়ে করছে, ওদের বিয়ের কাজ চলছে। হোসেন জিন বিয়ে করছে দেখে মাইমুনা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, হোসেন, এটা করো না, অন্য কাউকে বিয়ে করতে পারো না, দেখো আমি আসছি। কিন্তু অবাক করা বিষয় হলো মাইমুনার কথার উত্তর না দিয়ে মাইমুনার দিকে না তাকিয়ে হোসেন জিন রায়নাপুরীকে বিয়ে করে ফেললেন। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন মাইমুনা। ওর কান্না দেখে হোসেন জিনের বাবা মাইমুনাকে বাড়িতে রেখে গেলেন। বাড়িতে রেখে যাবার পর কান্না করতে লাগলেন মাইমুনা।
ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হোসেন জিন কিভাবে পারলেন পরীকে বিয়ে করতে? ওসব কথা ভাবেন আর কান্না করেন। এদিকে মাইমুনার বাবা মা মাইমুনাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হবার হয়েছে সব ভুলে যা। হোসেন জিন তোকে ভুল করে অন্য কাউকে বিয়ে করতে পারলে তুই কোনো ঠিকানা পারবি না। মা বাবার কথায় মাইমুনা বলেন, মা বাবা দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, বিয়ের বিষয় বলো না, আমাকে একটু সময় দাও প্লিজ। মাইমুনার কথায় ওর বাবা মা চলে যায়। এদিকে সারা রাত কান্না করে রাতটা পার করে দেন মাইমুনা। এই ঘটনার পর কেটে যায় 2টা দিন। 2 দিন পর মাইমুনার বাবা মা আবারও মাইমুনাকে বিয়ের কথা বলেন। এবার মাইমুনা কান্না করতে করতে বলেন, তোমাদের যা ইচ্ছা করো। তখন মাইমুনার মা বাবা আত্মীয়দের মধ্যে যে ছেলেটা ওর সাথে বিয়ে ঠিক করে 7 দিন পর 7 দিন পর মাইমুনার বিয়ে ঠিক হবার পর মাইমুনা অপেক্ষা করতে থাকে হোসেন জিনের, কিন্তু হোসেন জিন আসে না। হোসেন জিন না আসায় কষ্ট কাটতে থাকে দিন তার। এভাবে 2 দিন কেটে গেল। এক রাতে ঘটে এক আজব ঘটনা। মাইমুনার মা বাবার সামনে থেকে হোসেন জিন মাইমুনাকে ধরে নিয়ে যায়। যাবার আগে হোসেন জিন বলেন, আমি ওকে বিয়ে করব, ওর সাথে আমার বিয়ে হবে। এই কথাটা বলে হোসেন মাইমুনাকে ধরে নিয়ে যাবার পর মাইমুনার মা বাবার উপায় না পেয়ে হোসেনের বাবাকে স্মরণ করেন। মাইমুনার বাবার ডাকে হোসেনের বাবা আসলে মাইমুনার বাবা বলেন, আপনার ছেলে হোসেন জিন এটা কি করলো? আমার মেয়েটাকে কেন ধরে নিয়ে গেল? আমার মেয়েটা 4-5 দিন পর বিয়ে, এটা কেন করলো এটা? মাইমুনার বাবার কথায় হোসেন জিনের বাবা অবাক হয়ে বলল, আমার ছেলে হোসেন মাইমুনাকে ধরে নিয়ে গেছে মানে? হোসেন জিনকে তো আমি বন্দি করে রাখছি, ও তো বন্দি, ওকে তো মাইমুনার কাছে আসতে দেওয়া হয় না। তখন মাইমুনার মা বলেন, আমরা যা বলছি সত্যি সব কিছু। কিছুক্ষণ আগেই হোসেন জিন আমাদের সামনে মাইমুনাকে ধরে নিয়ে গেছে আর বলছো কি বিয়ে করবে। মাইমুনার মায়ের কথায় হোসেন জিনের বাবা বললেন, আপনাদের মনে হয় ভুল হচ্ছে, হোসেন জিন বন্দি ও মাইমুনাকে নিয়ে যায়নি। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো ওকে একটু অপেক্ষা করেন। এই বলে হোসেন জিনের বাবা তার রাজ্য জিন সৈন্য জিনদের ডেকে বললেন, হোসেনকে এখানে নিয়ে আসো, আরেক দল যাও খোঁজ নিয়ে আসো মাইমুনাকে কোথায় ওকে ধরে নিয়ে গেছে। হোসেনের বাবার আদেশে একদল হোসেন জিনকে ওখানে নিয়ে আসলেন। তখন হোসেন জিনের বাবা বললেন, দেখেন আমার ছেলে বন্দি, আপনাদের মেয়ে মাইমুনাকে ধরে নিয়ে যায়নি। কথা বলে হোসেন জিনের বাবা আদেশ করলেন হোসেন জিনকে আবারও ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে। ওনার আদেশে জিনেরা তাই করলেন, হোসেন জিনকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন। এদিকে আরেক দল জিন খোঁজ নিয়ে এসে হোসেন জিনের বাবাকে বললেন, সর্দার মাইমুনাকে ধরে নিয়ে গেছে আমাদের শত্রু রাজ্যর জিন সর্দারের ছেলে ওসমান হোসাইনের রূপ ধরে মাইমুনাকে ধরে নিয়ে গেছে। আমরা যতদূর খোঁজ পেলাম ওসমান মাইমুনাকে পছন্দ করে ফেলেছে, ওকে বিয়ে করবে। এই কথা শোনার পর মাইমুনার মা বাবা কান্না করতে থাকে। এদিকে তখন হোসেন জিনের বাবা বলেন, আপনারা কান্না করবেন না, আমি আপনাদের মেয়ে মাইমুনাকে ফিরে আনার ব্যবস্থা করছি। কথাটা বলে হোসেন জিনের বাবা তার রাজ্য সকল জিনদের নিয়ে পাশের রাজ্যে গেলেন। ওখানে গিয়ে হোসেনের বাবা ওসমান জিনকে বলে মাইমুনাকে ফেরত চাইলে ওসমান জিন বলেন, ওকে আমি ছাড়বো না, বিয়ে করে রেখে দেব, তোরা এখানে থেকে যা, নইলে মেরে ফেলবো। এই কথা শুনে হোসেন জিনের বাবা রেগে ওসমান জিনকে আঘাত করে ফেলে দেন। আর তখনই শুরু হয় 2 রাজ্য জিনদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার 2জন জিন মাইমুনাকে নিয়ে বাড়িতে রেখে আসে। এদিকে 2 রাজ্য জিনদের মধ্যে যুদ্ধ অনেকক্ষণ চলার পর হোসেন জিনের রাজ্য জিনেরা জয়ী হন। ওরা জয়ী হন ঠিকই, কিন্তু সেই যুদ্ধে মারা যান হোসেন জিনের বাবা মা। হোসেন জিনের মা বাবা সহ অনেক জিনেরা মারা যান। ওইদিকে মাইমুনাকে ফিরে পেয়ে ওর মা বাবা খুশি হন। ওরা খুশি হয়ে ঠিকই, কিন্তু খুশির আড়ালে ভয় লুকিয়ে থাকে। কি জানি আবার কোন জিন এসে ধরে নিয়ে যায় কি ঠিক আছে। এসব ভেবে মাইমুনার মা বাবা সবসময় মাইমুনাকে চোখে চোখে রাখত। রাতে মাইমুনার মা মাইমুনার পাশে ঘুমায়। এভাবে কেটে যায় আরো 3টা দিন। সামনে বাকি 2 দিন। 2 দিন পর বিয়ে মাইমুনার। হোসেন জিন পরীকে বিয়ে করছে। এই কথাটা ভাবতেই যেন মাইমুনার কষ্ট হয়। 2 দিন পর ওর বিয়ে, তবুও সবসময় অপেক্ষায় থাকে হোসেন জিন আসার, কিন্তু হোসেন জিন আর আসে না। এদিকে ঘটে আরেকটা ঘটনা। মাইমুনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওরা কোনোভাবেই জেনে যায় মাইমুনা জিনকে ভালোবাসে। জিনের সাথে ভালোবাসা ছিল এটা জানার পর ওরা বিয়ে ভেঙে দেয়। 2টো বিয়ে ভেঙে গেলে দেখে মাইমুনার মা বাবা ভেঙে পড়ে। এদিকে তার 2 দিন পর একজন মাইমুনা তার ছেলের বিয়ের জন্য মাইমুনার মা বাবার সাথে কথা বলতে এসে কথা বলেন আর মাইমুনাকে দেখে পছন্দ করেন। মাইমুনাকে দেখে পছন্দ হয় আর মাইমুনার মা বাবার ছেলের বাড়ি ও ছেলেকে পছন্দ হয়। সেই ছেলে যার নাম ইমন, সে ইমন নামে ছেলের সাথে মাইমুনার বিয়ে হয়।
মাইমুনার বিয়ের দিনও হোসেন জিনের অপেক্ষা করছিলেন, কিন্তু শেষবারের মতো হোসেন জিন আর আসেনি। এদিকে বিয়ের পর স্বামীর বাড়িতে চলে যায় মাইমুনা। সেখানে গিয়ে কষ্টের মাঝে মুখে হাসি নিয়ে সংসার করতে থাকে। এভাবে কষ্টের মাঝে কেটে যায় একদিন দুদিন করে 6টা মাস। 6 মাস পর একদিন মাইমুনার স্বামী বলেন, আচ্ছা মাইমুনা, তোমাকে একটা কথা বলি। তোমার সাথে আমার বিয়ে হয়েছে অনেকদিন। আমি খেয়াল করছি তুমি মনমরা হয়ে থাকো, আমাকে মন থেকে ভালোবাসো না। এটা কেন করো? স্বামীর কথা জবাবে মাইমুনা মন খারাপ করে বললেন, যার মন নেই সে আর মন খারাপ করে কিভাবে থাকবে? ভালোবেসে কষ্ট পেয়েছি আমি, সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারিনি, এখনো পারছি না। ভালোবাসা অন্য কারোর কাছে খেলা মনে হলেও আমার কাছে এটা আবেগ, জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ভালোবাসা খেলনা ছিল না, ছিল গুরুত্বহীন। আমি মন থেকে ভালোবাসছি, তাই হয়তো কষ্ট পাচ্ছি। দুঃখিত, আমাকে মাফ করো, এসব কথা তোমাকে বলতে হলো। মাইমুনার কথা ওর স্বামী ওর সামনে এসে দাঁড়িয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, ম্যাজিক দেখবা? তখন মাইমুনা বললেন, না ভালো লাগছে না। তখন ওর স্বামী জোরজোর করে বললেন, দেখোই না, তোমার চোখ দুটো বন্ধ করো। স্বামীর বারবার অনুরোধে মাইমুনা চোখ বন্ধ করলেন। এদিকে একটু পর স্বামী চোখ খুলতে বললেন। স্বামীর কথায় চোখ খুলে মাইমুনা দেখলেন হোসেন জিন দাঁড়িয়ে আছে। হোসেন জিনকে দেখে মাইমুনা অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে বললেন, হোসেন, তুমি কেন আসছো? আমার স্বামী কোথায়? তুমি তো বিয়ে করে সুখে আছো, কিভাবে পারছো আমাকে ধোকা দিয়ে পরীকে বিয়ে করতে? মাইমুনার কথায় হোসেন জিন বললেন, আমি পরীকে বিয়ে করিনি মাইমুনা। তুমি আমার স্বামীকে খুঁজছো, তাই না? তোমার স্বামীকে খুঁজে পাবে না, কারণ আমি তোমার স্বামী। তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়নি, আমার সাথে হয়েছে। হোসেনের কথায় মাইমুনা অবাক হয়ে বললেন, মানে কি বলো? তোমার বিয়ে তো পরীর সাথে হয়েছে, আমি নিজে দেখেছি। তখন হোসেন বলল, না, তুমি ভুল দেখেছ। আমার বাবা সেদিন মায়াজাল সৃষ্টি করে তোমাকে ভুল দেখিয়েছে, যেন তুমি আমার উপর রাগ করে অন্য কাউকে বিয়ে করো। আমি পরীকে বিয়ে করিনি। তোমাকে ওসমান জিন ধরে নিয়ে যাবার পর বাবা ও আমার রাজ্য জিনেরা যুদ্ধ যান। ওই যুদ্ধে বাবা ও অনেক জিনরা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি হই জিন সর্দার। এরপর তোমার কাছে ফিরে আসি। তোমার কাছে এসে জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়েছে আর ভেঙে গেছে। এই সুযোগে আমার জিনদের মানুষের রূপে তোমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাই। এরপর আমি ইমন নামে মানুষের রূপে তোমাকে বিয়ে করি। আমি 6 মাস দেখলাম তোমাকে পরীক্ষা করে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি সত্যি অনেক খুশি তুমি আমাকে অনেক ভালোবাসো এটা জেনে। হোসেন জিনের কাছে এসব কাহিনী শোনার পর মাইমুনা কান্না করতে করতে হোসেনকে জড়িয়ে ধরে বলে, এত কাহিনী হয়েছে আমাকে বলনি কেন? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে দুজনকে জড়িয়ে কান্না করতে থাকে। এরপর মাইমুনা বলেন, আচ্ছা মা বাবা যদি জানে তুমি ওদের ধোকা দিয়ে মানুষের রূপে আমাকে বিয়ে করছো, তখন আর কি হবে? তুমি ম্যানেজ করে নিবা বা কি পারবা না? হোসেন জিনের কথায় মাইমুনা বললেন, পারবো। দুজন মা বাবার পায়ে পড়ে অনুরোধ করব, কান্না করব, তখন নিশ্চয়ই বাবা মা মেনে নেবে। এই চিন্তা করে দুজনের সুখে সংসার করতে থাকে। এভাবে আরো 6টা মাস কেটে গেলে একসময় মাইমুনার মা বাবার সত্যিটা যেন আর জেনে যায়, আর কষ্ট হলে মেনে নেয়। এখন মাইমুনা ও হোসেন জিন দুজনের সুখে আছে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের লাভ স্টোরিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি আরেকটা ছোট্ট গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, তার নাম শালবনপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে তালগাছ, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু খাল। দিনের বেলা জায়গাটা যতটা শান্ত, রাত হলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের মানুষজনের একটা বিশ্বাস ছিল, গ্রামের পশ্চিম পাশে যে পুরনো বটগাছটা আছে ওখানে নাকি জিনেদের বাস। সন্ধ্যার পর কেউই ওই পথে যেত না। এই গ্রামেই থাকতো এক গরিব কৃষক, রহিম মিয়া। তার একমাত্র মেয়ে ছিল মায়া, বয়স মাত্র 18। কিন্তু পুরো গ্রামে তার সৌন্দর্যের কথা সবাই জানত। শান্ত স্বভাবের, পর্দা করে চলা মেয়ে। সেদিন সন্ধ্যায় মায়া তার বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল। সূর্য যখন ডুবে গেছে, চারপাশে হালকা অন্ধকার। তার মা অনেকবার বলেছিল, মায়া, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, ওই বটগাছের পথ দিয়ে আসবি না। কিন্তু সেদিন একটু দেরি হয়ে যায়। মায়া দ্রুত হাঁটছিল, হঠাৎ সে খেয়াল করলো বাতাসটা কেমন অদ্ভুত ঠান্ডা হয়ে আছে। গাছের পাতা নড়ছে না, কিন্তু একটা অজানা শব্দ হচ্ছে। মায়ার বুক কেঁপে উঠল। ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে গেল এক লম্বা কালো ছায়া। মায়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিল। লম্বা সাদা পোশাক, কিন্তু মুখটা স্পষ্ট। একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, তুই অনেকদিন ধরে তোকে দেখছি। মায়া কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? ওটা হেসে উঠল, আমি মানুষ না,
আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। মায়া দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে তাকে ঘিরে ধরল, আর তারপর সব অন্ধকার। সেদিন রাতে মায়া আর বাড়ি ফিরল না। রহিম মিয়া পাগলের মতো খুঁজতে লাগলো গ্রাম, মাঠ, খাল, সব জায়গায়। গ্রামের লোকজন বলল ও নিশ্চয়ই ওই বটগাছের দিকে গেছে। কেউ ফিসফিস করে বলল জিন নিয়ে গেছে। মায়ের মা কান্নায় ভেঙে পড়ল, আমার মেয়েকে ফিরে দাও আল্লাহ। মায়া হারানোর পর থেকেই রহিম মিয়ার বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে দরজা নিজে নিজে খুলে যায়, চুলার আগুন হঠাৎ জ্বলে ওঠে, আর মাঝরাতে কারোর পায়ের শব্দ শোনা যায়। এক রাতে মায়ের মা স্পষ্ট শুনল, মা আমি আসতে চাই। সে দৌড়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। গ্রামের লোকজন পরামর্শ দিল একজন কবিরাজ ডাকেন। একজন নামকরা কবিরাজ এলো। সে বাড়ির চারপাশে ধূপ জ্বালালো, মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ সে থেমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। সে বলে, এটা সাধারণ জিন না, খুবই শক্তিশালী, আমি পারবো না, সবে হতবাক। এদিকে মায়া ধীরে ধীরে চোখ খুলল। সে একটা অদ্ভুত জায়গায় আছে, চারপাশ অন্ধকার, কিন্তু কোথাও আগুনের মতো আলো জ্বলছে। তার সামনে সেই জিন দাঁড়িয়ে। এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, চোখ দুটো লাল আগুনের মতো। সে বলল, তুই এখন আমার দুনিয়ার, এখানে কেউ তোকে খুঁজে পাবে না। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও। জিনটা শান্তভাবে বলল, না, তোকে আমি বিয়ে করব। মায়া ভয় পেয়ে গেল। সে বলে, আমি মানুষ, আমি তোমাকে বিয়ে করব না। জিনটা হেসে উঠল, মানুষের ইচ্ছা, এখান থেকে চলে যা। হঠাৎ তারপর সে গম্ভীর হয়ে বলল, আমি অনেক বছর ধরে একজন মানুষের জন্য অপেক্ষা করছিলাম, তুই সেই মেয়ে। এদিকে রহিম মিয়ার বাড়িতে ভয় আরও বাড়ছে। দ্বিতীয় কবিরাজ এলো। সে অনেক শক্তিশালী বলে পরিচিত ছিল। সে একটা তাবিজ বানিয়ে বলল, এটা গলায় পরান, জিন কাছে আসতে পারবে না। কিন্তু রাতেই সেই তাবিজ পুরে ছাই হয়ে গেল। কবিরাজ পালিয়ে গেল, এটা আমার ক্ষমতার বাইরে। জিনটা এবার তার আসল রূপ দেখালো, বিশাল দেহ, আগুনের মতো চোখ আর ভয়ঙ্কর গর্জন। সে বলল, আমি আগুনের সৃষ্টি, মানুষ আমার কিছু করতে পারবে না। মায়া কাঁদতে লাগলো। সে শুধু একটাই কথা বলছিল, আল্লাহ আমাকে বাঁচাও। হঠাৎ সে অন্ধকার জায়গায় এক ঝলক আলো দেখা গেল। জিনটা চমকে উঠল, না, কেউ আসছে। মায়া বুঝতে পারল কেউ হয়তো তাকে বাঁচাতে আসছে, কিন্তু জিনটা রেগে গর্জে উঠল, আমি কাউকে তোকে নিতে দেব না। চারপাশ কেঁপে উঠল, আর সে আলো ধীরে ধীরে কাছে আসতে লাগলো। শালবনপুর গ্রামে তখন আতঙ্কের ছায়া। মায়া নিখোঁজ হওয়ার পর প্রায় 10 দিন কেটে গেছে। রহিম মিয়া আর তার স্ত্রী প্রায় পাগলের মতো হয়ে গেছে। ঘরে ঘুম নেই, মুখে খাবার নেই। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, মায়া হারিয়ে যাওয়ার পর থেকেই গ্রামের অনেকেই অদ্ভুত ঘটনা দেখতে শুরু করলো। রাতে গ্রামের পশ্চিম দিক থেকে আগুনের মতো লাল আলো দেখা যায়। গরু, ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলে রাতে বটগাছের নিচে একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলে কেউ নেই। গ্রামের মুরব্বীরা বলল, এটাই বড় ধরনের অশুভ কিছু। এই জিন শুধু মেয়েটাকে নেয়নি, পুরো গ্রামকে অভিশাপ দিয়েছে। এরই মধ্যে 4 থেকে 5 জন কবিরাজ এসে চেষ্টা করেছে, কেউ ধূপ দিয়ে, কেউ তাবিজ দিয়ে, কেউ মন্ত্র পড়ে, কিন্তু কারোর কোনো কাজ হয়নি। বরং উল্টো, একজন কবিরাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আরেকজন নাকি রাতে চিৎকার করে পালিয়ে যায়। শেষে সবাই একটাই কথা বলল, এই জিন সাধারণ না, এটা বহু পুরনো শক্তিশালী সত্তা। মায়া তখনও বন্দী। ওই অদ্ভুত জগতের সময় যেন থেমে আছে, দিন রাতের কোনো হিসাব নেই। জিনটা মাঝে মাঝে তার কাছে আসে, কখনো শান্তভাবে কথা বলে, তুই ভয় পাবি না, আমি তোকে কষ্ট দেব না। আবার কখনো ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু পালানোর চেষ্টা করলে তোর পরিবারকে শেষ করে দেব। মায়া এখন আর কাঁদে না, শুধু চুপচাপ বসে থাকে, চোখে শূন্য দৃষ্টি। একদিন বিকেলে হঠাৎ গ্রামে এক অচেনা মানুষ এলো। লম্বা দাড়ি, সাদা পোশাক, হাতে একটা লাঠি, চোখে অদ্ভুত শান্তি। লোকটা সরাসরি রহিম মিয়ার বাড়িতে গেল। সে বলল, আমি সব জানি, তোমাদের মেয়েকে জিন নিয়ে গেছে। রহিম মিয়া অবাক, আপনি কে? লোকটা ধীরে বলল, আমার নাম কবিরাজ কাদের শাহ। গ্রামের লোকজন বলল, এই নাম তো আগে শুনিনি। কিন্তু কাদের শাহ হালকা এসে বলল, আমাকে সবাই চেনেন না, কিন্তু আমি তাদের চিনি। সে মাটিতে বসে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর বলল, এই জিন বহু পুরনো, সে আগুনের সৃষ্টি, আর সেই মেয়েটাকে নিজের করে নিতে চায়। সবাই স্তব্ধ। কাদের শাহ বলল, আমি চেষ্টা করব মেয়েটাকে ফিরে আনতে, কিন্তু এটা সহজ না। রহিম মিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি যা চান তাই দেব, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন। কাদের শাহ বলল, আমি টাকা চাই না, কিন্তু সাহস লাগে, কারণ এই লড়াইয়ে জীবনও যেতে পারে। সেদিন রাতে কাদের শাহ প্রস্তুতি নিয়ে যেতে শুরু করলো। সে বাড়ির চারপাশে দাগ টানলো, কিছু অদ্ভুত চিহ্ন আঁকলো, আর
নীরবভাবে কিছু আয়াত পড়তে লাগলো। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, চারপাশে ঠান্ডা অনুভূতি। সে চোখ খুলে বলল সে এসে গেছে। হঠাৎ ঘরের ভিতরে একটা ভয়ঙ্কর শব্দ হলো, ধাম। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, কে সাহস করেছে আমার কাজে বাধা দিতে? ঘরে কোনায় ধোয়ার মতো কিছু জমতে লাগলো। তারপর সেটা রূপ নিল সেই জিন, চোখ লাল, মুখ বিকৃত। জিনটা চিৎকার করে বলল, তুই চলে যা, না হলে তোর শেষ। কাদেশা শান্তভাবে বলল, মেয়েটাকে ছেড়ে দে, সে মানুষ। জিন হেসে উঠল, মানুষ? এখন সে আমার? হঠাৎ জিনটা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কাদেশা দ্রুত কিছু পড়ল। চারপাশে আলো ছড়িয়ে গেল। জিনটা পেছনে ছিটকে গেল। জিনটা রাগে গর্জে উঠল, তুই আমাকে চিনিস না? সে আগুনের মতো একটা শক্তি ছুঁড়ে মারল। কাদেশা লাঠি তুলে সেটা ঠেকালো, কিন্তু সে একটু পিছিয়ে গেল। বোঝা গেল এই লড়াই সহজ না। ওদিকে মায়া হঠাৎ অনুভব করলো কিছু একটা হচ্ছে। তার চারপাশ কাঁপতে লাগলো। সে বুঝতে পারল কেউ তার জন্য লড়ছে। তার চোখে আবার আশার আলো জ্বলে উঠল। জিন এবার আরো ভয়ঙ্কর রূপ দিল। পুরো ঘরে অন্ধকার হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি তাকে ছাড়ব না। কাদের সে এবার শক্ত কণ্ঠে বলল, আল্লাহ নামে বলছি, তুই তাকে ছেড়ে দে। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে ঘর কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই জিনটা এক ঝটকায় কাদেশাকে আঘাত করল। সে মাটিতে পড়ে গেল। রহিম মিয়া চিৎকার করে উঠল, হুজুর। জিনটা হাসতে হাসতে লাগলো, তোর শেষ হয়ে গেছে। কাদেশা ধীরে উঠে বসল। তার চোখে এবার অন্যরকম আগুন। সে বলল, এখনই শুরু করিনি। হঠাৎ তার চারপাশে তীব্র আলো জ্বলে উঠল। জিনটা একটু পিছিয়ে গেল, না এটা সম্ভব না। শালবনপুর গ্রামের সেই রাত, যে রাতের কথা মানুষ বহু বছর ধরে বলতে পারেনি। ঘরের ভেতর তখন এক অদৃশ্য যুদ্ধ চলছে। একদিন ভয়ঙ্কর শক্তিশালী জিন, অন্যদিকে রহস্যময় কবিরাজ কাদেশা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে আর আগের মতো শান্ত ভাব নেই, চোখে যেন জ্বলছে অদম্য শক্তি। তিনি ধীরে বললেন, তোকে অনেক সুযোগ দিলাম, এবার শেষ। তার লাঠিটা মাটিতে ঢুকতেই ঠক, পুরো ঘর কেঁপে উঠল। চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। প্রথমবারের মতো জিনের চোখে ভয় দেখা গেল। সে একটু পিছিয়ে গিয়ে বলল, তুই কে? তোর মধ্যে এই শক্তি কেন? কাদেশা গম্ভীর কণ্ঠে বললেন, আমি কিছুই না, সব শক্তি আল্লাহর। জিনটা এবার ভয়ঙ্কর রূপ নিল। তার শরীর আগুনের মতো জ্বলতে লাগলো। চোখ দুটো লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, আমি আগুনের বৃষ্টি, আমাকে কেউ হারাতে পারবে না। সে হাত তুলে বিশাল আগুনের ঢেউ তুলে দিল। কিন্তু কাদেশা চোখ বন্ধ করে কিছু পড়লেন। তার চারপাশে আলোর ঢাল তৈরি হলো। আগুন এসে সেই আলোতেই ধাক্কা খেয়ে ছিটকে গেল। ওদিকে মায়া হঠাৎ চিৎকার করে উঠল। তার চারপাশে অন্ধকার ভেঙে যেতে শুরু করেছে। সে বুঝতে পারছে এই যুদ্ধ শুধু পৃথিবীতে না, দুই জায়গাতেই চলছে। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে বাঁচান। যিনি এবার আর দেরি করল না। সে সরাসরি ঝাঁপিয়ে পড়ল কাদেশার উপর। ঘরের ভেতর ধাক্কা, শব্দ, ঝড় সব একসাথে শুরু হয়ে গেল। কাদেশা লাঠি দিয়ে আঘাত করলেন। জিন তার হাত দিয়ে সেটা ঠেকালো। একটা ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ হলো। রহিম মিয়া তার স্ত্রী কোনায় পড়ে গেল। কাদেশা এবার পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন। বোতলের ভিতরে কালো কিছু ঘুরছে। তিনি বললেন, তোকে বন্দি করার জন্য এটা এনেছি। জিনটা হেসে উঠল, তুই ভাবছিস আমাকে বন্দি করতে পারবি? হঠাৎ জিনটা অদৃশ্য হয়ে গেল। পুরো ঘর নিস্তব্ধ। কাদেশা চোখ বন্ধ করলেন। তিনি ফিসফিস করে বললেন, সে কাছে আছে। ঠিক তখনই পেছন থেকে জিন আক্রমণ করল, ধাম। কাদেশা দেয়ালে আশ্রয় পড়লেন। রহিম মিয়ার স্ত্রী চিৎকার করে উঠলেন, হুজুর। জিনটা ধীরে ধীরে কাছে আসছে। সে বলল, শেষ, সব শেষ। কাদেশা কষ্ট উঠে বসে বললেন, এখনো না। তিনি এবার জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে এমন শক্তি যেন আকাশ কেঁপে উঠছে। চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। জিনটা চিৎকার করতে লাগলো, না, থাম থাম। কাদেশা দ্রুত সে বোতলটা খুললেন। তিনি হাত তুলে বললেন, আল্লাহর হুকুমে তুই এই বোতলের ভেতর বন্দী হ। হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের মতো শক্তি তৈরি হলো। জিনটা টেনে নেওয়া হচ্ছে। সে চিৎকার করছে, আমি ফিরে আসবো, আমি ছাড়বো না। জিনটা চেষ্টা করলো। সে এক বিশাল আঘাত ছুড়ে দিল, কিন্তু কাদেশা সে সহ্য করে দাঁড়িয়ে রইলেন। ধীরে ধীরে জিনের পুরো শরীর সে বোতলের ভেতর ঢুকে গেল। ঢাক, বোতলের মুখ বন্ধ হয়ে গেল। সবকিছু শান্ত, নিস্তব্ধতা। তখন ঘরের মাঝে একটা আলো জ্বলে উঠল। সে আলোর ভেতর থেকে মায়া ধীরে ধীরে পড়ে গেল মাটিতে। তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। মায়া, আমার মেয়ে।
মায়া কাঁদতে লাগলো। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কাদের শাহ সে বোতলটা নিয়ে গ্রামের বাইরে গেলেন। একটা নির্জন জায়গা মাটির গভীরে সেটা পুঁতে ফেললেন। তিনি বললেন, এটা কখনো খুলবেন না। গ্রাম আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কখনো কখনো রাতে সেই বটগাছের দিক থেকে হালকা শব্দ আসে। আমি ফিরে আসব। কাদের শাহ গ্রাম ছাড়ার আগে রহিম মিয়াকে বললেন, সবকিছু শেষ হয়নি, কিন্তু আপাতত নিরাপদ। তিনি চলে গেলেন। তারপর আর কেউ তাকে কখনো দেখেনি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটো গল্প? কমেন্ট করে জানতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।